শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেসে পাওয়ার্ড বাই সোয়ান ফোম। আপনারা জানেন দিনের আলোচিত ঘটনাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি, আর আজকে পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকের পর সমঝোতাটি সই হয়। এ সময় মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় গার্ড অব অনার। এরপর দুই সরকার প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সই হয় প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি সমঝোতা স্মারক। বিনিময় হয় 3টি নোট। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের নেতারা। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা উন্নতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। বাংলাদেশকে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী বলেও উল্লেখ করেন তিনি। উদ্বেগ জানান রোহিঙ্গা সমস্যা নিয়ে। Professor Mohammad Yunus, who is now Chief Advisor during the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. বক্তব্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ির মতো উল্লেখ করেন। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান। সহযোগিতা কামনা করেন রোহিঙ্গা সমস্যার সমাধানে। তিনি আরও জানান আগামী বছরের মধ্যে ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. 3 দিনের সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। মালয়েশিয়ার অর্থনীতির পিছনে প্রবাসী বাংলাদেশিদের অবদান যে অতুলনীয়, সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই সমঝোতা সইয়ের মাধ্যমে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন সবাই। সম্রাট হোসেন, চ্যানেল 24, পুত্রজায়া, মালয়েশিয়া। এদিকে মালয়েশিয়ায় বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে এই সরকার। Start your business. If you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis. So there are so many things to do. Not only there are things that we've been talking about here. Also, I see whole Bay of Bengal waiting for us, never explored. So we'll be inviting you to take advantage of that. ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই তরুণদের প্রথম ভোট আবারও ধানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে আহ্বান জানিয়েছেন তিনি। জানিয়েছেন বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বলেছেন প্রযুক্তি নির্ভর শিক্ষায় জনগণকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের জনসংখ্যা আশীর্বাদে পরিণত হবে। এর আগে দলটির মহাসচিব বলেছেন নির্বাচন প্রসঙ্গে বিএনপির দিকে কেউ যেন আঙুল তুলতে না পারে সেই ব্যাপারে নেতাকর্মীদের কাজ করতে হবে। যুবশক্তিকে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মী হিসাবে কর্মক্ষম করে তোলার জন্য সরকারি ব্যবস্থায় আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন দেশে বিদেশে চাহিদা সম্পন্ন স্বল্প মেয়াদী কোর্সগুলো চালু করতে চাই আমরা। বেকারদের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য কর্মসংস্থান ব্যবস্থা আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য।
সংস্কার ছাড়া বর্তমান সংবিধানের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব শক্তির অনুষ্ঠানে তিনি বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই আন্দোলনে শহীদদের ফেরত দিতে হবে। ফ্যাসিবাদী সংবিধানে নির্বাচন হলে এতগুলো মানুষ কেন শহীদ হলো সেই প্রশ্নও রাখেন তিনি। ভবিষ্যতে আয়না ঘরের চেষ্টা হলে কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ নিয়ে গড়িমসি চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেছেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ছাড় দেয়া হবে না। একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনে মসৃণ হবে নির্বাচনের পথ, এমন প্রতিক্রিয়া জানালেন নির্বাচন বিশেষজ্ঞরা। তবে না ভোট ফেরায় মিশ্র প্রতিক্রিয়া তাদের। এমন বিধানে আবারও ডামি নির্বাচনের আশঙ্কা করছেন তারা। আশিকিন প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত। দেশে নির্বাচন পরিচালনার জন্য যতগুলো আইন আছে তার মধ্যে মূল আইন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও। 1972 সালে প্রণয়ন করা এই আদেশ পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। এই আদেশটি পরিবর্তনের জন্য আবারও উদ্যোগ নেওয়া হয় বর্তমান সরকারের আমলে। সোমবার প্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যার অনেকগুলোই বিগত দিনে আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, এর ফলে নির্বাচন সুষ্ঠু হবার পথ মসৃণ হবে। এই যে চেঞ্জগুলো করা হয়েছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই নির্বাচনটাকে ট্রান্সপারেন্ট এবং ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি একটা আসনে বন্ধ করলেন, তখন যেটা হয় যে ওই আসনে তো আবার নির্বাচন করবেন। যখন করবেন তখন এটা আরও সমস্যা তৈরি করতে পারে। তখন যারা এখানে হারবে তারা হয়তো আরও 10 গুণ শক্তি নিয়ে আবার এখানে ব্যাক করতে পারে। সুতরাং এটা সামগ্রিকভাবে রেজাল্ট যে বাতিল করে দেওয়া, আমি মনে করি যে এটা যথার্থ। তবে নির্বাচন বিশ্লেষক জেসমিন তুরির মতে, না ভোট বৈষম্য তৈরি করতে পারে। তবে আরপিও প্রয়োগের উপর নির্ভর করছে এর সফলতা। সাধারণ নির্বাচনে এক অংশের জন্য না থাকছে, আর এক অংশের জন্য না থাকছে না ব্যালট পেপারে, তাতে অনেক ক্ষেত্রে ভোটাররা কনফিউজড হয়ে পড়বে। না ভোট থাকবে জানলে ওই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় যার হওয়ার কথা, তিনি একজন ডামি, এক বা একাধিক ডামি ক্যান্ডিডেট দাঁড় করায় ফেলবে। তাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক মাত্রায় প্রশ্নের মুখে পড়ে যাবে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী পরিবেশ এমন হওয়া উচিত যাতে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, প্রার্থীরা যেন নির্ভয়ে নিজের মনোনয়ন দাখিল করতে পারেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বিদেশি পর্যবেক্ষক সংস্থা দ্য এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের 4 সদস্যের প্রতিনিধি দল। বিকেল 3টায় শুরু হওয়া বৈঠক চলে পৌনে 1 ঘন্টা। বৈঠকে নির্বাচন কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আর এদিকে ইসি জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি, ভোট কক্ষ 2,80,564টি। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। ডাকসু নির্বাচন ঘিরে আজ থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। এই কার্যক্রম চলবে 18 আগস্ট পর্যন্ত। সব আবেদন যাচাই বাছাইয়ের পর 9 সেপ্টেম্বর হবে ভোট। মাঝে কেটে গেছে 6 বছর। এরপর ছাত্র রাজনীতির বহু তর্ক বিতর্ক সাথে নিয়েই আবারও ডাকসু নির্বাচনের ডামাডোল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুরু হয়েছে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ।
চলবে 18 আগস্ট পর্যন্ত। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 2 জন ও সদস্য পদে 5 জন মনোনয়নপত্র তোলেন। এ সময় স্বতন্ত্র প্যানেলে সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজারের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উপাচার্যের অফিসের সামনে বিক্ষোভ করেন কয়েকজন শিক্ষার্থী। নির্মমভাবে ছেলে মেয়ে কোনো বাদ বিচার না করে ছাত্রলীগের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছিল এই সিজার। এই সিজারকে আমরা কোনোভাবেই আমাদের ডাকসুতে অংশগ্রহণ তো দূরের কথা, আর 1 সেকেন্ডের জন্য আমরা চাই না যে এই স্বাধীন বাংলায় ও শ্বাস নিয়ে। নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই সাধারণ শিক্ষার্থীদের। দাবি জানান প্রতিনিধিত্বশীল প্রশাসন গঠনে ডাকসু চালু রাখার। দীর্ঘ 6 বছর পর আমাদের যে বহুলাঙ্গিত ইলেকশনটা হতে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা যোগ্য প্রার্থীদের বের করে নিয়ে আসতে পারবো। আমরা চাই যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হয়ে কেউ যেন প্রশাসনের কাছে আমাদের কথাগুলো রাখতে পারে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রস্তুত প্রশাসন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তা নিয়ে শোনা যায়নি বড় কোনো অভিযোগ। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অপরাধী হিসাবে প্রমাণিত, যাদেরকে সিন্ডিকেট থেকে বহিষ্কার করেছে সাময়িকভাবে, তাদেরকে ধরার ক্ষেত্রে কারো কারো নাম ঠিকানার অস্পষ্টতার কারণে 2-1টা থেকে যেতে পারে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র প্রদান। সব আবেদন যাচাই বাছাইয়ের পর 9 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তবে সেই আবেদনে সাড়া দেননি আদালত। বলেছেন মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। স্টেশন ছাড়ার পর আর ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। নানা কারণে এই সময়ের অন্যতম আলোচিত আইনজীবী জেডাই খান পান্না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবারও খায়রুল হকের পক্ষে লড়েছেন তিনি। তবে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে, ঠিক সে সময় পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না। আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি, এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, ট্রেন স্টেশন ছাড়ার পর আর ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হয়নি। অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এখন নতুন আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক আঞ্জুমান আরা ইয়াসমিন। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিকে সাভারে পুলিশের এপিসি থেকে গুলি করার পর আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যা মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 14 সেপ্টেম্বর। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল হাসান সহ 4 জনকে। এ মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। 18 জুলাই ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এই প্রথম ট্রাইব্যুনালে দাখিল করা পুলিশের একটি ওয়্যারলেস বার্তায় এমন নির্দেশনা উঠে আসে। এদিকে হাবিবুর রহমান যেই চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তা সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দিতেও উঠে এসেছে। মাসুদুর রহমানের আরেকটি রিপোর্ট। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না?
সময়টা 14 জুলাই। শেখ হাসিনা যখন ছাত্রদের রাজাকারের বাচ্চা বললেন, সে রাতেই কোটা বিরোধী আন্দোলন যেন মোড় নেয় নতুন পথে। সে সময় আন্দোলন দমাতে সাবেক আইজিপি চৌধুরী মামুনের দেয়া 164 ধারার জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই থেকে প্রতি রাতেই একটি কোর কমিটির বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেই বৈঠকে আইজিপি ছাড়াও থাকতেন স্বরাষ্ট্র সচিব, র্যাব ডিজি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও 12 থেকে 15 জন। তবে সবকিছু ছাপিয়ে এই কোর কমিটির বৈঠক শুরু হওয়ার আগের দিনই ওয়্যারলেস বার্তায় ডিএমপি প্রধান এক নির্দেশনা দেন তার অধস্তন সব পুলিশকে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান 18 জুলাই এক বেতার বার্তায় যা বলেছেন তার নথি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে তিনি ডিউটিরত সকল অফিসারকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন ইচ্ছে তখন গুলি করার স্বাধীনতা দেন তিনি। এবার মেলানো যাক সমীকরণ। সাবেক আইজিপি চৌধুরী মামুনও জবানবন্দিতে বলেছেন, লিথাল ওয়েপন ব্যবহারে সবচেয়ে উৎসাহী ছিলেন হাবিবুর রহমান। তিনি এটাও বলেছেন, 18 জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানই প্রকাশ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করার নির্দেশ দিয়েছিলেন, যা মেলে ওই ওয়্যারলেস বার্তার সাথে। ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। এখন পর্যন্ত দুটি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান প্রধান আসামি। এর মধ্যে চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যায় সাক্ষ্য চলছে। আসামি হয়েছেন কার্নিস থেকে রামপুরায় গুলির ঘটনাতেও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর মালিবাগে হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে 2 জনের মরদেহ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, বিদেশে যাবার জন্য দেয়া টাকা ফেরত চাওয়ায় খুনের শিকার হন জাকির। সঙ্গে থাকা মিজানকেও হত্যা করা হয়। তবে পুলিশ বলছে যে এখনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। রাজধানীর মালিবাগে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। 24 ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা, গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। মঙ্গলবার মর্গ থেকে মরদেহ নিতে আসেন স্বজনেরা। জানান, যুক্তরাষ্ট্র যেতে কয়েক বছর আগে এক এজেন্সিকে 25 লাখ টাকা দেন জাকির। যেতে না পেরে ফেরত চান সেই টাকা। এতে মারধরের পাশাপাশি কয়েকবার হত্যার হুমকিও দেওয়া হয় তাকে। গ্লাস পুরোটা উল্টানো, ঠিক ড্রাইভিং সিটের পাশে। নর্মাল চিন্তা করলে কিন্তু এইভাবে হওয়ার কথা না। কোনো মানুষ যদি এটার ভিতরে সাবকেশনে বা অন্য স্বাভাবিক নিয়মেও যদি মারা যায়, একটা লোক কিন্তু গাড়ির মধ্যে ফ্রন্ট সিটে উল্টায় থেকে কখনো ঘুমাবে না বা কোনো কিছু করবে না। যাদের কাছে টাকা দিছে ওনারাই মনে করেন যে আমার ছেলে শত্রু, আর কোনো শত্রু না। আমার ছেলে ভদ্র, উনি ফানখানা সিটখানা গাড়ি গ্রামের ডিস্ট্রিক্টের গাড়ি চালায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক দেখছি না। এখন ওটা কি কারণে ঘটছে, ঘটনা তো ঘটছে। এখন এখানে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু দেখছে না বলে জানায় পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের প্রিয় ঠিকানা, কিন্তু এখন সেই সৌন্দর্যের উপর পড়েছে পাথর লুটের কালো ছায়া। অভিযোগ, কয়েকদিন ধরে প্রশাসনের সামনেই চলছে লুটপাট, আর লুটপাট বন্ধে প্রশাসনের অভিযান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন স্পট ভোলাগঞ্জ, যা সবার কাছে সাদা পাথর নামেই পরিচিত।
কিন্তু কয়েকদিনের ব্যবধানে লাগামহীন লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে এই এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় হয় এসব লুটপাট। এছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রেলওয়ে বাংকার ও আশপাশের স্থাপনা। অর্ধেক পাথর নিয়ে গেছে, অর্ধেক এখনো আছে। যেমন সীমান্ত এলাকার পাথরগুলো আছে, আর সীমান্ত ছাড়া বাংলাদেশে যে পাথরগুলা পানিয়ে ডলে নিয়েছিল এই পাথরগুলা সব নিয়ে গেছে। এখানে সে পুরো একটা সিন্ডিকেট বা রাজনৈতিক ছত্রছায়ায় এই যে পাথরগুলো সৌন্দর্যগুলোকে লুটপাট করতেছে, আমরা এসে দেখবো কি? যেভাবে পাথরগুলো লুট হচ্ছে, কয়দিন পরে মনে হয় না জায়গা থাকবে আর মানুষজন এদিকে আর মনে হয় না আসবে। পর্যটকরা বিমুখ হয়ে যাবে, সিলেট মুখে আর হবে না। পরিবেশবাদীরা বলছেন প্রশাসনের উদাসীনতার সুযোগ নিচ্ছে পাথর খেকোরা, যার দায়ভার নিতে হবে প্রশাসনকেই। স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। যারা কাজ করছেন আপনি দেখবেন যে তাদের মধ্যে সামান্যতম ভয় ভীতি কিন্তু নেই, একদম নির্ভয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। কখন নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়া যায় সেটা তো আপনিও বোঝেন। সুতরাং সম্পূর্ণ দায়ভার কিন্তু প্রশাসনকেই নিতে হবে। পরে বিষয়টি নিয়ে সমালোচনা হলে অভিযান চালায় প্রশাসন। এরপর থেকে ধলাই নদে দেখা যায়নি পাথর উত্তোলন। আইনানুগ যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। স্থানীয়রা বলছেন লুটপাট অব্যাহত থাকলে জৌলস হারাবে নয়নাভিরাম এই পর্যটন স্পট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, দুর্ভোগে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পানি বেড়ে প্লাবিত সদর এবং শিবগঞ্জের 5টি ইউনিয়নের নিচু এলাকা। এতে পানিবন্দী প্রায় 9,000 মানুষ। ডুবেছে ফসলের ক্ষেত, 6টি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি এবং কুমার নদীর পানি। চরাঞ্চলের 16টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।